শহরের কোলাহল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গঙ্গার এক পরিত্যক্ত বাঁকের উপর দাঁড়িয়ে আছে শ্মশানকালী ঘাট। লোকে বলে এই ঘাটের মাটি অভিশপ্ত, দিনের আলোতেও এখানে লোক আসতে ভয় পায়, আর রাত হলে তো কথাই নেই। আমি তখন সাংবাদিকতার নেশায় বোধ হয়ে থাকা এক যুবক। আমার নাম অর্নিবান। ভৌতিক বা অলৌকিক কিছুতেই আমার বিশ্বাস ছিল না, কোনো দিনই। আমার কাছে শ্মশান মানেই ছিল শুধু কতগুলো পোড়া কাঠ আর মানুষের নশ্বর দেহের শেষ ঠিকানা। কিন্তু সেই একটা রাত আমার জীবনের সব যুক্তি আর তড়িৎ বুদ্ধিকে চিরদিনের জন্য ছাই করে দিয়েছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। হাতে দামি ভয়েস রেকর্ডার আর এক হাতে ক্যামেরা নিয়ে আমি শ্মশানে পৌঁছালাম। রাত তখন ঠিক 10টা নাগাদ। ঘাটের মুখেই দেখা হলো এক জীর্ণ কুঁড়ে ঘরের সামনে বসে থাকা সেই বুড়োটার সাথে। লোকটার শরীর জুড়ে শুধু হাড় আর চামড়া, চোখে একটা অদ্ভুত ফ্যাকাশে দৃষ্টি। সেই এখানকার ডোম। লোকে তাকে বলে মরা খেকো হরি। আমি যখন তাকে বললাম যে আমি আজ রাতে এখানেই থাকতে চাই, সে অদ্ভুতভাবে হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, শুধু তার দাঁত ভাঙা আগুনের অভয়বে ঝকঝক করে উঠল। সে বলল, থাকতে তো সবাই চায় বাবা, কিন্তু চলে যাওয়ার রাস্তাটা সবাই খুঁজে পায় না। আজ রাতে কিন্তু উল্টো বাতাস বইবে, সাবধানে থেকো। আমি তার কথা হেসেই উড়িয়ে দিলাম। শ্মশানের এক কোণে একটা প্রাচীন বটগাছের নিচে বসে আমার রেকর্ডারটা অন করলাম। চারপাশে কবরের মতো নিস্তব্ধতা, মাঝে মাঝে গঙ্গার জলে ঝপঝাপ শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। রাত তখন 11টা। হঠাৎ করে আমি খেয়াল করলাম বাতাসের গন্ধ বদলে গিয়েছে। সাধারণ শ্মশানে পোড়া গন্ধ থাকে, কিন্তু এখানের গন্ধটা ছিল একদম টাটকা রক্তের মতো। আমি রেকর্ডার ফিসফিস করে নোট করছিলাম, তখন প্রথম ধাক্কাটা খেলাম। আমার থেকে মাত্র 20 হাত দূরে একটা চিতা সাজানো ছিল, যা একটু আগেই নিভে গিয়েছিল। কিন্তু হঠাৎ দেখলাম কোনো আগ্নেয়গিরি ছাড়াই চিতাটা দাউ দাউ করে জ্বলে উঠল। কিন্তু আগুনের রং লাল নয়, চকচকে নীল। আমি ক্যামেরা তাক করলাম, লেন্সের ফোকাস ঘোরালাম, কিন্তু ভিউ ফাইন্ডারে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। খালি চোখে আমি চিতাটাকে জ্বলতে দেখছি, কিন্তু ক্যামেরার স্ক্রিনে সেখানে কিচ্ছু নেই। উন্মুক্ত অন্ধকার শ্মশান। আমি চোখ কচলালাম, ক্যামেরা নামালাম, চিতাটা জ্বলছে। আবার ক্যামেরা ধরলাম, স্ক্রিন একদম অন্ধকার। ঠিক সেই মুহূর্তে আমার হেডফোনে একটা তীক্ষ্ণ শব্দ হলো। আমি কান থেকে হেডফোন খুলে ফেললাম ব্যথায়। তারপর যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রেকর্ডারটা পজ করা ছিল না। আমি যখন হেডফোনটা আবার কানে দিলাম, শুনলাম আমার নিজের গলায় স্বর রেকর্ড হয়েছে, কিন্তু আমি তো কোনো কথা বলিনি। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে আমি কাউকে বলছি, কেন এলে এখানে, সময় তো হয়ে গিয়েছে। আর তার জবাব একটা গম্ভীর বাড়ি কণ্ঠে বলছে, তোর হাড়গুলো চন্দনের মতো সুগন্ধ ছড়াচ্ছে রে ছেলে। ভয়ে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি ভাবলাম এখান থেকে পালানোই বুদ্ধিমানের কাজ। আমি ব্যাগ গুছিয়ে দৌড় দিতে যাব, অমনি দেখলাম ঘাটের সিঁড়িতে কেউ একজন বসে আছে, সাদা কাপড় পরা ঢাকা একটা দেহ। আমি ভাবলাম হয়তো কোনো নতুন মরা নিয়ে আসা হয়েছে, কিন্তু আশেপাশে তো কোনো লোক নেই। আমি পা টিপে টিপে কাছে গেলাম। মানুষটার মুখটা কাপড়ে ঢাকা। আমি কাঁপা কাঁপায় গলায় ডাকলাম, কেউ কি আছেন? কোনো উত্তর নেই। আমি যখন সাহস করে চাদরটা সরাতে গেলাম, হাতটা ছোঁয়া মাত্রই বুঝতে পেলাম ওটা কোনো মানুষ নয়, বরফের মতো ঠান্ডা একটা কাঠামো। চাদরটা সরিয়েই আমি ছিটকে পড়ে গেলাম পিছনে। ওই মৃতদেহের মুখটা হুবহু আমার মতো, শুধু চোখ দুটো নেই। সেখানে দুটো গভীর গর্ত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে।
আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম, কিন্তু শ্মশানের সেই নির্জনতা আমার চিৎকার কেউ শুনতেই পেল না। আমি দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে শ্মশানের গেটের দিকে দৌড় লাগালাম। কিন্তু আজব ব্যাপার, আমি যতবারই গেটের দিকে যাই প্রতিবারই ঘুরে ফিরে সেই বটগাছের নিচেই চলে আসি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে একটি বৃত্তের মধ্যে বন্দি করে ফেলেছে। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:01। 10 মিনিট দৌড়ানোর পর আবার ঘড়িতে তাকালাম, দেখি সময় 1 সেকেন্ডও নড়েনি। রাত 2:01 স্থির হয়ে আছে পৃথিবী। ততক্ষণে শ্মশান জুড়ে শত শত ছায়া ঘুরতে শুরু করেছে। তারা কেউ কথা বলছে না, শুধু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম সে বুড়ো ডোম হরি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার হাতে একটি পুরনো মাটির কলসি। সে শান্ত গলায় বলল, অর্নিবান, তুই কি জানিস তোর রেকর্ডারে আসলে কি রেকর্ড হয়েছে? ওটা তোর মরণ মন্ত্র। তুই আসার সময় যে চিতাটা দেখেছিলি ওটা তোর জন্যই সাজানো হয়েছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি তো বেঁচে আছি, আপনি কি বলছেন এসব? পুরোটা হাসল, সেই পৈচাসিক হাসি। সে আমার রেকর্ডারটা ছিনে নিয়ে প্লে করলো। এবার রেকর্ডিংয়ে কোনো শব্দ নেই, শুধু একটা হৃৎপিণ্ডের ধূপধুকানি শব্দ শোনা যাচ্ছে। আস্তে আস্তে শব্দটা কমে আসছে এবং সব শেষে একটা নিথর নীরবতা। হরি বলল, তুই আজ সন্ধ্যায় যখন শ্মশানে ঢুকেছিলি তখন সেই বটগাছের ডালটা তোর মাথায় পড়েছিল। তুই সেখানে মরে পড়ে আছিস। এই যে তুই দেখছিস, তুই দৌড়াচ্ছিস, তুই কথা বলছিস, এগুলো সব তোর অতৃপ্ত আত্মার ছটফটানি। আমি বিশ্বাস করলাম না। আমি দৌড়ে গেলাম সেই বটগাছটার কাছে। সেখানে টর্চের আলো ফেলতেই আমার মাথা ঘুরে গেল। গাছের গোড়ায় একটি নিথর দেহ পড়ে আছে। পরনে ঠিক আমার মতোই জামা প্যান্ট, হাতে ধরা আছে একটি ক্যামেরা, ক্যামেরাটা অন করা। আমি নিজের লাশের পাশে বসে পড়লাম। আমার শরীরটা নেই, শুধু একটা অবয়ব। হঠাৎ চারদিকে সেই নীল আগুনগুলো আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সেই শত শত ছায়াগুলো এখন আমার নাম ধরে ডাকছে। আমি বুঝতে পারলাম এই শ্মশানে আসলে একটা ফাঁদ। যারা এখানে অতৃপ্ত মনে আসে তারা এই শ্মশানের অংশ হয়ে যায়। এখন আমি এই শ্মশানের বটগাছের নিচে বসে থাকি। রাত হলে যখন কোনো নতুন পর্যটক বা কৌতূহলী মানুষের ক্যামেরা নিয়ে আসে, আমি তাদের পেছনে গিয়ে দাঁড়াই। তাদের কানে কানে বলি, কেন এলে এখানে? সময় তো হয়ে গিয়েছে। আর যখন তারা ভয় রেকর্ডার অন করে, আমি তাদের হাড়ের গন্ধ নিতে শুরু করি। অর্নিবানের সেই ঘটনার ঠিক 3 বছর পর শ্মশানটা এখন আরো বেশি জঙ্গলে ঘেরা। লোকমুখে শোনা যায় মাঝরাতে সেখানে শুধু চিতার আগুন জ্বলে না, শোনা যায় টাইপাটারের খটখটের শব্দ আর একটা বিকৃত হাসির শব্দ। এবার সেই শ্মশানে পা রাখলেন অরিজিৎ। অরিজিৎ একজন প্যারানরমাল ইনভেস্টিগেটর। তার কাছে আছে অত্যাধুনিক ইভিপি মিটার আর ইনফ্রারেড ক্যামেরা। সে অর্নিবার্নের সেই রহস্যময় অন্তরাধানের কিনারা করতে এসেছে। অরিজিৎ যখন শ্মশানের গেট দিয়ে ঢুকলো তখন রাত 11:45। শ্মশানের বাতাসটা যেন সেদিন একটু বেশি ভারী ছিল। সে তার ইপিবি মিটারটা অন করেই কাঁটাটা পাগলের মতো কাঁপতে শুরু করলো। স্ক্রিনে রিডিং দেখাচ্ছে 99.9। এর মানে আশেপাশে এমন কোনো শক্তির উপস্থিতি আছে যা সাধারণ বিজ্ঞানের বাইরে। অরিজিৎ চারপাশটা দেখেছিলেন। এমন সময় তার জুতোয় শক্তবত কিছু একটা ঠেকল। টর্চের আলো ফেলতেই দেখলো ওটা একটা পুরনো রেকর্ডার, অর্নিবার্নের সেই রেকর্ডার। সেটা হাতে নিতেই হঠাৎ রেকর্ডারের স্পিকার থেকে একটা কর্কট শব্দ বেরিয়ে এলো। কোনো ব্যাটারি নেই, কোনো চার্জ নেই, তবুও সেটা চলছে। ভেতর থেকে একটা কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে এলো, অরিজিৎ, ফিরে যা,
ও তোকে দেখছে, ও চিতার ছাই দিয়ে তোর কপালে এঁকে দিচ্ছে। অরিজিৎ চমকে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু বালির উপর পায়ের ছাপ, ভেজা পায়ের ছাপ, যা গঙ্গার ঘাট থেকে উঠে এসে ঠিক অরিজিতের পায়ের কাছেই থেমেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ছাপগুলো মানুষের নয়, পায়ের আঙ্গুলগুলো পেছনের দিকে ঘোরানো। অরিজিৎ ক্যামেরাটা নাইট মোড অন করলো। স্ক্রিনে তাকিয়ে তার কলিজা শুকিয়ে গেল। শ্মশানের প্রতিটি চিতার উপরে এক একটা করে কালো অবয়ব বসে আছে। তারা সবাই মিলে মাটির একটি হাড়ি নিয়ে কিছু একটা কাড়াকাড়ি করছে। অরিজিৎ জুম করে দেখতে পেল ওটা কোনো সাধারণ হাড়ি নয়, ওটা একটা মানুষের খুলি। আর সেই খুলির ভেতরে জ্বলছে নীল রঙের আগুন। হঠাৎ অরিজিতের ঘাড়ের কাছে একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস পড়ল। একটা ফিস ফিস গলায় কেউ বলল, আমার ক্যামেরাটা ফেরত দিতে এসেছিস? অরিজিৎ ঘাড় ঘুরিয়ে দেখল একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখটা ঝলসানো, একদিকে গাল নেই, দাঁতগুলো মাড়ির অবধি দেখা যাচ্ছে। ওটা অর্নিবান, কিন্তু অর্নিবানের চোখ এখন টকটকে লাল। অরিজিৎ পালানোর চেষ্টা করল না, কারণ সে জানে এই বৃত্ত থেকে বেরোনো অসম্ভব। সে পকেট থেকে একটা গঙ্গার জলের বোতল বের করতে গেল, কিন্তু দেখল বোতলের ভেতরে জল নেই, ভর্তি হয়ে আছে জমাট বাঁধা মানুষের রক্ত। অরিজিৎ বুঝতে পারল এই শ্মশানে তার ধর্ম, তার বিজ্ঞান, তার আধুনিক যন্ত্রপাতি কোনো কাজই করবে না। ঠিক তখন শ্মশানের মাঝখানে সেই বিশাল বটগাছটা থেকে একটি বিকট শব্দ হলো। গাছটা যেন দুভাগে ভাগ হয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক তান্ত্রিক। তার গায়ে কোনো কাপড় নেই, সারা শরীরে চিতার ছাই মাখা, গলায় মানুষের হাড়ের মালা। সে অরিজিতের দিকে তাকিয়ে খিল খিল করে হেসে উঠল। তান্ত্রিক বলল, 3 বছর পর এই শ্মশানে একটা পূর্ণ আত্মা পেল। আজ রাতে চিতা জ্বলবে ঠিকই, কিন্তু মানুষ পড়বে না, পড়বে তোর ভেতরের চেতনা। তান্ত্রিকটা অরিজিতের দিকে তাকিয়ে এগোতে লাগলো। অরিজিৎ দেখল তার পা দুটো আর মাটিতে নেই, সে শূন্যে ভাসছে। অরিজিৎ তার ইনফ্রারেড ক্যামেরার দিকে শেষবারের মতো তাকালো। দেখল ক্যামেরার ডিসপ্লেতে এখন আর তান্ত্রিক বা অর্নিবানকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে অরিজিতের নিজের অতীতকে। সে দেখতে পেল ছোট্টবেলায় সে একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার সব স্মৃতি, তার এই ইনভেস্টিগেটর হওয়া, সবটাই ছিল একটা বিভ্রম। আসলে অরিজিৎ কোনোদিন বেঁচেই ছিল না। সে নিজেও একটা প্রেতাত্মা, যে এতকাল নিজেকে মানুষ বলে ভুল করে এসেছে। সে এই শ্মশানের তদন্ত করতে আসেনি, সে এসেছে তার নিজের মৃত্যুর খোঁজে, নিজের আত্মার মৃত্যুর খোঁজে। তান্ত্রিকটা আসলে যমদূতের এক বিকৃত রূপ। তান্ত্রিক অরিজিতের কানের কাছে বলল, তুই কি ভেবেছিলি তুই মানুষ? দেখ ভালো করে। অরিজিৎ নিজের হাতের দিকে তাকালো, দেখলো মাংস পচে খসে পড়ছে, নিচের সাদা হাড় বেরিয়ে আসছে। সে যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। বেরোলো একরাশ ধোঁয়া। গল্পের এই মোড়ে এসে আপনারা হয়তো ভাবছেন এটাই শেষ, কিন্তু আসল টুইস্ট এখনো বাকি। পরদিন সকালে শ্মশানের কোনো পুলিশ আসেনি, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। শুধু দেখা গেল শ্মশানের ডোম হরি কুড়েঘরের সামনে বসে একটা ভয়েস রেকর্ডার শুনছে। রেকর্ডার থেকে অরিজিতের গলা শোনা যাচ্ছে। সে বলছে, আমি শ্মশানে পৌঁছে গিয়েছি, সব ঠিক আছে। হরি হাসলো। সে রেকর্ডারটা বন্ধ করে পাশে রাখা একটি ব্যাগে পুরে রাখলো। সেই ব্যাগের ভেতরে আরো শত শত রেকর্ডার, ক্যামেরা আর মোবাইল ফোন রাখা। হরি বিড়বিড় করে বলল, পরের জন কখন আসবে? আমার শ্মশানের মাটির খিদেতে এখনো মেটেনি। হঠাৎ হরির কুড়েঘরের ভেতর থেকে একটি আওয়াজ এলো, হরির নিজের গলা। কিন্তু হরি তো বাইরে বসে, কুড়েঘরের ভেতর থেকে যেন বলছে, হরি বাইরে কাকে দেখছিস?
আমি তো ভেতরে চিতা সাজাচ্ছি। বাইরে বসে থাকা হরি তখন নিজের হাতের দিকে তাকালো, দেখলো তার হাতের চামড়াও খসে পড়ছে। সেও কি তবে মানুষ নয়? এই শ্মশানে যেই আসে সেই ডোম হয়ে যায়, আর যে ডোম থাকে সে হয়ে যায় শ্মশানের মাটি।